অভিভাবক ছাত্র শিক্ষক জাতীয় মঞ্চ এবং জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার সম্মানিত সভাপতি আনুষা বেলায়েত, আজকে মঞ্চে মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক দেশবরণ্য শিক্ষাবিদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা সহ যারা বক্তব্য রাখলেন এবং যেসব গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করছেন শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলবো। প্রথমে আমি যারা গত জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা অভিভাবক রক্ত দিয়েছেন, শহীদ হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাই নির্ধারণ করেছেন যে প্রচেষ্টাকে কেন এখনো শিক্ষা সেক্টরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা চাচ্ছি যে আমি অভিভাবক, আমার সন্তান অনার্স থার্ড ইয়ারে পড়ে, আমরা চাচ্ছি শিক্ষাঙ্গনের যে শিক্ষক মন্ডলী বা যারা বলবো যে যারা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে থাকেন, এই দুটি ক্ষেত্রে যেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। কিন্তু আমরা কিন্তু তা দেখি না। আমরা দেখি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সভাপতি সেক্রেটারিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হয়। আবার আমি বিগত দিনে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের আখের কোঠারের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নীতির ভিত্তিক হয় এবং পদ নেওয়ার জন্য বিভিন্ন তদবির করে থাকেন। এমন বিষয়টি আলোচনায় আসছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, আমরা দেখেছি যে যুবলীগের সভাপতি হতে চেয়েছিলেন তিনি, এবং এটি টাকাটা কান্ট্রি ছিল তখন মিডিয়ার মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার বাড়ি বরিশাল জেলার মোটামুটি উপজেলায়, সেখানে একটি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান প্রিন্সিপাল, সে গত বিএনপি যখন ক্ষমতা ছিল তখন সে বিএনপির আহ্বায়ক ছিল। আবার যখন আমাদের ওখানে এমপি হলো জাতীয় পার্টির গোলাম কবির টিপু, তখন সবার জাতীয় পার্টির ওই পৌরসভার আহ্বায়ক হয়েছিল। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন? বলে না, তাই বিএনপি থেকে পদত্যাগ না করে আমার এই পদটি টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টির আহ্বায়ক হয়েছেন। মহিলা মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এই রাজনৈতিক প্রভাব দিয়ে অনেক কিছু তারা সেখানে করেছে। আমরা ঢাকার খেলবা দেখেছি যে খেলবা মডেল স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন, আপনারা অনেকেই তাকে চিনেন, তাকে আসলাম মাস্টার নাম। সে এখানে প্রধান শিক্ষক হওয়ার জন্য 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সেখানে কয়েক দফা মারামারি হয়েছে, মানে রণক্ষেত্র হয়েছে, রাজনৈতিক রণক্ষেত্র। আবার রাজনৈতিক ব্যক্তিরা যে মাধ্যমিক বিদ্যালয়গুলির সভাপতি পদ নিয়ে তারা শিক্ষক নিয়োগের নামে, কর্মচারী নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কারণ যেহেতু আমি সাংবাদিকতা করি, অনেকগুলি রিপোর্ট আমি করেছি, অনেকগুলি প্রমাণ হয়েছে। আমাদের মূলত একটি গার্লস স্কুলে প্রধান শিক্ষক হতে সভাপতিকে দিতে হয়েছে 10 লক্ষ টাকা। এটা মনে হয় যারা এখানে শিক্ষক আছেন তারা অনেকে ভুক্তভোগী, হয়তো তাদের চাকরি যাওয়ার ভয়ে অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির ভয়ে আপনারা কিছু বলতেছেন না। তো যেখানে শিক্ষা থাকবে নিরপেক্ষ, কোন মতে শিক্ষকরা শিক্ষকদের দিকে চেয়ে তারা শিখবে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। আর আমি যখন আমার প্রিন্সিপালের দিকে তাকাবো, তখন দেখবো যে আমার প্রিন্সিপাল একটি রাজনৈতিক দলের সভাপতি, আমার শিক্ষক একটি রাজনৈতিক দলের সদস্য, তখন আমি প্রভাবিত হই। তারাও বক্তব্য সময় পড়ার সময় অর্ধেক পড়ায় আর অর্ধেক রাজনৈতিক বক্তব্য দেয়। আমরা যদি সবাই থেকে সরে না আসতে পারি, প্রধানমন্ত্রী অনেকটাই বলেছেন যে আমাদের খেলোয়াড়, তার পরিচয় খেলোয়াড়, তারা আবার রাজনৈতিক দলের সদস্য হতে হবে কেন? একজন শিক্ষক সর্বজন শ্রদ্ধেয়, তারা রাজনৈতিক দলে নাম লিখিয়ে অনেক সময় অশ্রদ্ধার পাত্র হয়ে যায়। আজকে আপনারা দেখছেন যে শিক্ষকরা ছাত্র কর্তৃক লাঞ্ছিত হয়। এটা কি আমাদের সময় ছিল? এখনো যদি আমরা কোনো শিক্ষককে বাজারে দেখি, সেই বাজারে চা খাই না, অন্য বাজারে চলে যায়, অন্য কোথাও চলে যায়। আর আমরা ইউটিউবে গণমাধ্যমে দেখি যে শিক্ষকরা ফিরে ছাত্ররা লাঞ্ছিত করে হাত তুলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য।
আমাদের শিক্ষা যে নীতি, আমাদের শিক্ষা যে ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি অনেক মাস্টার্স পাস, অনার্স পাস আমাদের কাছে আসে, বিভিন্ন কারণে আসে। তখন তাকে বলি যে একটা দরখাস্ত লিখেন, নিজ হস্তে লেখেন। লিখতে পারে না ভাই, আপনার মনে কিছু বলে লিখতে পারে না। আর আমরা গ্রাম থেকে লেখাপড়া এসেছি, আমরা কিন্তু ভালো ড্রাফট করতে পারি। শিক্ষা ব্যবস্থা নাই। আজকে আবার নতুন করে শুরু এসেছে, 3 দিন হবে অনলাইনে ক্লাস আর 3 দিন হবে ফিজিক্যালি ক্লাস। দুর্ভাগ্য আমাদের, আমরা এই যে করোনাকালীন সময় ছেলেদের হাতে মোবাইল দেওয়ার কারণে লেখাপড়া ক্লাস করার মানে তারা পণ্য ভিডিওর প্রতি আসক্ত হয়ে গেছে। আমি দেখি মোবাইলের লুডো খেলে, মোবাইলের তারা খেলে, দরজা বন্ধ করে। আমরা দেখতে হবে যে আমার ছেলে দরজা বন্ধ করে কি করে, আমাকে খেয়াল রাখতে হবে, আমরা খেয়াল রাখতে পারবো না। কারণ আপনাদেরকে আমি যখন আমার ছেলেকে ধরা দিয়েছে আধা 30 মিনিট ক্লাস করার জন্য, সে আপনাকে ক্লাস শুরু করে আপনাকে মিট আপ করে দিয়ে সরলরামে গিয়ে ভিডিও দেখে। আপনারা কি অনলাইনে মনিটরিং করতে পারছেন? পারেন নাই। শত শত লক্ষ লক্ষ ছেলে মেয়ে নষ্ট হয়ে গিয়েছে মোবাইলের কারণে। শুধু তাই নয়, একজন রিক্সা চালকের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, মাধ্যমিক বিদ্যালয় পড়ে, সে কি একটা মোবাইল 20,000 টাকা দিয়ে কিনে রাখার ক্ষমতা রাখে কিনা? আপনারা যখন মিটিং করেন তখন যদি ভাবেন যে আমরা 3 দিন ক্লাস করবো ঘরে বসে ঘন্টা বানিয়ে, সেখানে রাজ্যের কথা বলা হয়েছে, কিন্তু মোবাইলটা কেনার সামর্থ্য সব অভিভাবকের আছে কিনা সেটাকে আপনি ভাবেন। অনলাইন ক্লাস কি করবেন? আপনার ঘরে ঘরে ল্যাপটপ পয়সা দিবেন, ওয়াইফাই লাইন দিবেন, অনলাইন ক্লাস করতে হবে, ইন্টারনেট লাগবে, ওয়াইফাই লাগবে। সেই টাকাটা অভিভাবকের পকেটে আছে কিনা? আমাদের সামর্থ্য সে পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বা সে পর্যায়ে আমরা অভিভাবক কিনা? আমরা যারা রিক্সা শ্রেণী গল্প করে আমার ছেলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরে আজকে 400 টাকা পাঠাইতে হবে, তার টিফিনের টাকা পাঠাইতে হবে। সেই টিফিনে 400 টাকা পাঠাবে, না ইন্টারনেটকে টাকা পাঠাবে, না মোবাইল পাঠাবে? সুতরাং এই যে আজকে একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে যে 3 দিন অনলাইনে 3 দিন অফলাইনে ক্লাস হবে। আপনার কি অভিভাবক, ছাত্র, শিক্ষক বা কারো মতামত নিয়েছেন? আপনাদের এটা মতামতের জন্য একমাস ছেড়ে দিতে হতো যে শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ, শিশু সমাজ আপনার একটা মতামত দেন, আপনার একটা মতামত দেন যে আমরা এটা করতে পারি কিনা। যদি সেখানে বেশিরভাগ অভিভাবক মতামত দেয় বা ছাত্ররা রাজি হয় যে আমরা অনলাইনে ক্লাস করবো, তাইলে আপনার পরিবর্তন জারি করতে পারেন। একটা উদ্ভট জরিপ দেখলাম, 55% মানুষ চায় অনলাইনে ক্লাস হোক। কেউ করলো জরিপটা, কোথা থেকে আসলো? এইসব উদ্ভট সিদ্ধান্তের কারণেই কিন্তু একটি সরকারকে পালাতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। সুতরাং আমাদের সিদ্ধান্তগুলি হতে হবে যথাযথ, আমাদের সিদ্ধান্তগুলি হতে হবে শক্তিশালী, এটা যেন সর্বজন গ্রহণযোগ্য হয়। আপনারা আমাদের দাবি, আমাদের অভিভাবক হিসাবে দাবি যে আবার অনলাইন ক্লাসের নামে আপনারা এই ছেলেদেরকে ঋণবন্ধু করেন না, মোবাইলগুলি তাদেরকে তুলে দিয়েন না, তাদেরকে পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের ভিডিও ছবি দেখার সুযোগ দিয়েন না। স্কুল কলেজে যাওয়া সেটা ইমোশনাল সৃষ্টি হয়। আমি যখন স্কুল ড্রেস করি, ব্যাগটা কাঁধে নেই, বন্ধুর সাথে স্কুল কলেজে যাই, তখন একটা ইমোশনাল সৃষ্টি হয় যে আমি একজন শিক্ষার্থী। আর আমি ঘরে বসে হাত প্যান্ট পরে ভেঙে পরে মোবাইলের দিকে চেয়ে থাকবো, তখন আমি ছাত্র কিনা সেটা আমার মনে হবে না। আমার পাশে বিশ্ববিদ্যালয়ের একজন বেঁচে গেছেন, আমি অত কথা বলা ঠিক জানি না। আমরা স্কুল কলেজে গিয়ে খেলার মাঠ দেখবো, আমরা বন্ধু বান্ধবের সাথে মিশবো, আমরা বিনোদন করবো, আমাদের মনের যে প্রতিভা সেটা বিকশিত হবে। সেটা না করে আমাদেরকে আটকাতে মোবাইল নিয়ে ঘরে আটকিয়ে রাখার সুব্যবস্থা হচ্ছে। আমার মনে হচ্ছে এসব সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তারা এখনো শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ওই পেশাদার এই কুবুদ্ধি, এই কুপরামর্শগুলি দিচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। আপনি দেখেন যে 2009 সালে এটি সিগারেট খেয়ে 9 জন শিক্ষার্থী মারা গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়, রেড ফার্মার। আলোচিত একটা ঘটনা ছিল। ওই ঘটনায় যারা অভিযুক্ত তারা 2য় মেয়াদে চাকরি করতে, গতকালকে তারা 3য় মেয়াদে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তো যাদের অজ্ঞতার কারণে 9 জন শিশু মারা গেল একটি প্যারাসিটামল খেয়ে, তারা এখন আবার প্রমোশন পেয়ে মানে আরো বড় রকমের দুর্নীতি করার সুযোগ হচ্ছে।